বন্ধুরা, এই কথাটা সত্য যে নদীর মধ্যে কুমির হাত থেকে বেঁচে বাড়ানো হাতির মতো বিশালাকার জীবেরও অনেকটাই বেশি প্রমাণে কঠিন কাজ হয়ে থাকে। অন্যদিকে সাগরের মধ্যে থাকা দ্য গ্রেট হোয়াইট শার্ক নিজের অ্যাটাকের সাহায্যে যে কোনো প্রকার জীবকে একেবারে অবাক করিয়ে দিতে পারে। এমনকি বেশিরভাগ এটিরই সম্ভাবনা রয়েছে যে যদি কখনো একটি শার্কের সাথে একটি কুমিরের লড়াই হয়, তখন ওই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে একটি শার্কেরই। কিন্তু কি হবে যদি এই লড়াইটি নর্মাল কুমিরের সাথে না হয়ে যদি লড়াইটি হয় র্যাম্পেজের লিজি মনস্টারের সাথে? মহাসাগরের মধ্যে অতীতের মধ্যে থাকা যদি মেগালোডন শার্কের সাথে তার লড়াই হয়, তখন ওই লড়াইটি কে জিতবে? বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানবেন যে বাস্তব জীবনে পাওয়া যাওয়া মেগালোডনই হলো একমাত্র জীব যে কাল্পনিক জীবকেও খুবই ভালো পরিমাণে টক্কর দিতে পারবে। কারণ মেগালোডন শার্ক নিজের বিশালাকার শরীরের সাথে জনপ্রিয় হওয়ার সাথে সাথে বরং মেগালোডন শার্কের বাইট ফোর্স এবং তার অ্যাগ্রেসিভ নেচারের জন্য মেগালোডন শার্ক অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এই জন্য মেগালোডন শার্ক একটি মনস্টারেরই সমান হয়ে থাকতো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব প্রাচীন কালের এই মেগালোডন শার্ক কি একটি কাল্পনিক দুনিয়ার র্যাম্পেজের লিজি মনস্টারকে মারতে পারবে, নাকি কাল্পনিক এই লিজি মনস্টারটি অতি সহজে মেগালোডন শার্ককে মেরে দিবে? বন্ধুরা, এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে র্যাম্পেজ লিজি মনস্টারের অরিজিন সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সাল 2018-তে আসা র্যাম্পেজ মুভির মধ্যে আমাদেরকে সব থেকে প্রথমে লিজি মনস্টারটিকে দেখানো হয়েছিল যে আসলে একটি সাধারণ আমেরিকান কুমিরই ছিল, কিন্তু মিউটেশনের প্রভাবে এই সামান্য কুমিরটি পরিবর্তন হয়ে যায় একটি বিশালাকার কুমিরে। অন্যদিকে যদি আমরা মেগালোডন শার্কের অরিজিন সম্বন্ধে কথা বলি, তাহলে মেগালোডন শার্ক হলো প্রাচীনকালে পাওয়া যায় সব থেকে বড় শার্ক, যার উৎপত্তি হয়েছিল আর্লি মায়োসিন, অর্থাৎ আজ থেকে 23 মিলিয়ন বছর আগে তার উৎপত্তি হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এই মেগালোডন শার্কের পুরো প্রজাতি প্রায় সিনোরাস যুগের সময় পুরো পৃথিবীকে ছেড়ে দিয়ে চলে যায়। এবার মেগালোডন শার্ক এবং লিজি মনস্টারের বডি স্ট্রাকচারের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। যদি আমরা এই দুটো মনস্টারের শারীরিক গঠনের সম্বন্ধে কথা বলি, তাহলে লিজি মনস্টারকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর কুমিরের মতো দেখতে হয়, যার মুখের উপরের দিকে হাতির মতো দাঁতকেও পাওয়া যায়। এমনকি লিজি মনস্টারের মাথা থেকে লেজ পর্যন্ত খুবই শক্তিশালী এবং মজবুত স্পাইকও রয়েছে, এবং লিজি মনস্টারের কাছে খুবই শক্তপোক্ত চামড়া থাকার সাথে সাথে তার কাছে খুবই বেশি পরিমাণে ধারালো দাঁতও রয়েছে, যার ফলে লিজির একটি মাত্র অ্যাটাকের জন্য স্টিলের তৈরি যে কোনো জিনিসই অতি সহজে ধ্বংস হয়ে যায়। এমনকি যদি আমরা লিজি মনস্টারটিকে ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো লিজি মনস্টারের গোড়ার কাছে মাছের মতো ফুলকও রয়েছে। এই কারণে লিজি মনস্টার অতি সহজেই স্থলভাগের সাথে সাথে জলভাগের মধ্যেও খুব সহজেই বেঁচে থাকতেও পারে, এবং লিজি মনস্টারের ধারালো পাঞ্জাগুলো অনেকটাই বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে। অন্যদিকে এখনের সময়ের দ্য গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ অর্থাৎ মেগালোডন শার্ক দেখতে তো দ্য গ্রেট হোয়াইট শার্কের মতোই হয়ে থাকে, কিন্তু মেগালোডন শার্ক দ্য গ্রেট হোয়াইট শার্কের থেকে 3 গুণ বিশাল এবং 4 গুণ বিশাল বড় মুখ থাকা একটি বিশালাকার শার্ক হতো, এবং মেগালোডন শার্কের ওজন ছিল এখনের সময় দ্য গ্রেট হোয়াইট শার্কের থেকে 60 থেকে 70 গুণ। অর্থাৎ আপনারা মেগালোডন শার্ককে খুবই বড় এবং বিশালাকার সামুদ্রিক জায়ান্ট মনস্টারও মনে করতে পারেন। এবার এই দুটো মনস্টার অর্থাৎ মেগালোডন এবং লিজি মনস্টারের সাইজের সম্বন্ধে জেনে নেওয়া যাক। যদি আমরা এই দুটো মনস্টারের সাইজের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো লিজি মনস্টারের সাইজ হলো 60 মিটার অর্থাৎ 200 ফিট এবং উচ্চতা 15 মিটার অর্থাৎ 50 থেকে 60 ফুটের মতো হয়ে থাকতো, এবং লিজি মনস্টারের ওজন হলো 150 টনের মতো। অন্যদিকে একটি সামান্য মেগালোডন শার্কের লম্বত্ব হলো 15 থেকে 18 মিটার অর্থাৎ 60 ফিটের মতো হয়ে থাকে। অন্যদিকে মেগালোডন শার্কের উচ্চতা 3 থেকে 4 মিটার এবং মেগালোডন শার্কের ওজন 60 থেকে 70 টনের মতো হয়ে থাকতো। অর্থাৎ আকারের দিকে লিজি মনস্টার মেগালোডন শার্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। এবার এই দুটো মনস্টারের ডিউরেবিলিটির কাছে আসা যাক। যদি আমরা মেগালোডন শার্ক এবং লিজি মনস্টারের ডিউরেবিলিটির কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো লিজি হলো এমন একটি মনস্টার যার কোন রকম ফারাক পড়ে না উপরে আসলে কোন প্রকার মনস্টার অ্যাটাক করছে বলে, সেটি মেশিন গান ফায়ার হোক, এমনকি গ্রেনেডের অ্যাটাক হোক, এমনকি বিশালাকার মিসাইলেরই অ্যাটাক হোক না কেন, এই সমস্ত অ্যাটাকের প্রভাবে লিজি একটু মাত্র ইনজার্ড হয় না। অন্যদিকে মেগালোডন শার্কের বাল্কি অর্থাৎ মোটা শরীর তাকে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল বানিয়ে দেয়, কিন্তু এর অর্থ এই নয় যে মেগালোডন শার্ক লিজির অ্যাটাককে সহ্য করে নিতে পারবে। এসব ছাড়াও মেগালোডনের ত্বক লিজি মনস্টারের মতো অতটা বেশি পরিমাণে শক্ত তো হয় না, অর্থাৎ ডিউরেবিলিটির দিকেও লিজি মেগালোডন শার্কের থেকে আগিয়ে রয়েছে। এবার এই দুটো মনস্টারের স্ট্রেংথ এবং বাইট ফোর্সের কাছে আসা যাক। এই দুটো মনস্টারের যদি শক্তি এবং আমরা বাইট ফোর্সের সম্বন্ধে
কথা বলি তাহলে আমরা দেখতে পাবো লিজি হলো এমন একটি শক্তিশালী মনস্টার যে বিশালাকার বিল্ডিং কে অতি সহজেই ফেলিয়ে দিতে পারে। এমনকি সে উঠতে থাকা হেলিকপ্টারকেও দু টুকরোতে ভাগ করে দিতেও পারে। এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে মিলিটারি ভেহিকলকে ড্যামেজ করে দিতেও পারে। এবং যদি লিজি মনস্টারের যদি বাইট ফোর্সের কথা বলা হয় তাহলে মুভির মধ্যে লিজি মনস্টারের কোন রকম বাইট ফোর্সের সম্বন্ধে কিছুই বলা হয়নি, কিন্তু এটি তো পুরো শিওর যে লিজির মতো বাইট ফোর্স বাস্তব জীবনের কোনো প্রকার জীবের কাছেই অতটা বেশি পরিমাণে বাইট ফোর্স থাকে না। অন্যদিকে মেগালোডন হলো একটি সামুদ্রিক জীব। মেগালোডনই হলো সেই যার কাছে বাস্তব জীবনের সমস্ত জীবের থেকে বেশি পরিমাণে বাইট ফোর্স রয়েছে। কারণ সায়েন্স অর্গানাইজেশনের আর্টিকেল অনুসারে মেগালোডনের বাইট ফোর্স হলো 40,000 PSI, কিন্তু এরপরেও মেগালোডনের বাইট ফোর্স লিজি মনস্টারের বাইট ফোর্সের কাছে অনেকটাই বেশি পরিমাণে কম। এবার এই দুটো মনস্টারের হ্যাবিটেটের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, মেগালোডন শার্ক হলো এমন একটি শার্ক যে শুধুমাত্র জলের মধ্যে বেঁচে থাকতে পারে এবং মেগালোডন শার্কের পেটকে ভর্তি করার জন্য তাকে টনের পর টন জীবকেও খেয়ে নিতে হয় এবং জলের মধ্যে মেগালোডনকে আটকানো অনেকটাই বেশি পরিমাণে মুশকিল হয়ে যায়। কিন্তু স্থলভাগের মধ্যে মেগালোডন শার্ক এতটাই দুর্বল হয়ে যায় যে অতি সহজেই যে কোনো জীবই মেরে দিতে পারে। এমনকি মেগালোডন শার্ক স্থলভাগের মধ্যে শ্বাসকে না নিতে পেরেই মারা যেতেও পারে। অন্যদিকে লিজি নিজের গলার সাথে থাকা ফুলকোর সাথে এই মনস্টারটি জলের মধ্যেও অনেকক্ষণ ধরে থাকতে পারে। এমনকি স্থলভাগের মধ্যে লিজি মনস্টারে থাকতে কোন রকম অসুবিধাও হয় না, কারণ লিজি মনস্টার আসলে একটি রেপটাইল মনস্টার। অর্থাৎ লিজি মনস্টার জলভাগ এবং স্থলভাগের মধ্যে খুবই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে। এবার এই দুটো মনস্টারের এজিলিটি এবং ইন্টেলিজেন্সের কাছে আসা যাক। যদি এজিলিটির কথা বলা হয় তাহলে জলের মধ্যে মেগালোডন শার্ক অনেকটাই বেশি পরিমাণে এজাইল হয়ে থাকে। অন্যদিকে ভারী হওয়ার পরেও লিজি মনস্টার স্থলভাগের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে এজাইল হয়ে থাকে। কিন্তু লিজি মনস্টার জলভাগের মধ্যে তখনই যায় যখন তার আরামের দরকার হয়ে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে লিজি মনস্টার জলের মধ্যে শিকার করতে পারবে না। কিন্তু লিজি মনস্টার অনেকটাই বেশি পরিমাণে ভারী হওয়ার জন্য এবং মাছের মতো ফিন না থাকার কারণে লিজি মনস্টার জলের মধ্যে মেগালোডন শার্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। কিন্তু যদি আমরা দেখে থাকি এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট, তখন আমরা দেখতে পাবো লিজি মনস্টারের মধ্যে মিউটেশন হয়ে যাওয়ার জন্য সে মেগালোডন শার্কের থেকেও অনেকটাই বেশি পরিমাণে এখন ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে। এই জন্য লিজি মনস্টারটি শহরকে তখনই ধ্বংস করেছিল যখন সে একেবারে পারফেক্ট সময়কে বুঝতে পেরে গিয়েছিল। অর্থাৎ ইন্টেলিজেন্টের দিকেও মেগালোডন শার্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে লিজি মনস্টার। বন্ধুরা, যদি সমস্ত পয়েন্টগুলোকে ভালো করে লক্ষ্য করা হয়, অর্থাৎ যদি স্ট্রেন, ডিউরেবিলিটি, স্পিড, এজিলিটি এবং ইন্টেলিজেন্টকে দেখা হয়, তাহলে আমরা দেখতে পাবো মেগালোডন শার্কের থেকে লিজি মনস্টার অনেকটাই আগিয়ে রয়েছে। এই জন্যই বন্ধুরা, আমার মতে যদি কখনো মেগালোডন শার্কের সাথে লিজি মনস্টারের লড়াই হয়, ওই লড়াইকে অতি সহজে র্যাম্পেজের লিজি মনস্টার জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াই কে জিতবে? সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।